আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছি। তো সরকারি, বেসরকারি চাকরির আবেদনকারী প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন। আসসালামু আলাইকুম। তো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনারা কিন্তু এই ভিডিওটা যদি দেখেন A to Z তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং কোন, কোন জেলায় এই নিয়োগটা প্রকাশ করা হয়েছে আমি কিন্তু ফুল ভিডিওটা আপনাদেরকে বুঝাই দেব ফুল ভিডিওতে। আপনারা যদি বুঝতে পারেন আশা করি আপনি আবেদনটা করতে পারবেন। তো ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। তো এইটা হচ্ছে কি আপনার প্রতিটা জেলাতেই কিন্তু নিয়োগ প্রকাশ করা হয়েছে। তো বর্তমানে 25 থেকে 30টা জেলাতে কিন্তু এই নিয়োগটা প্রকাশ করা আছে। আমি কিন্তু আপনি যদি আপনার জেলাটা দেখতে চান তাহলে আপনি কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। সেটা হচ্ছে প্রথমত আপনি আমার চ্যানেলে যাওয়ার পরে দেখবেন অনেকগুলো ভিডিওতেই জেলা প্রশাসক, সার্কিট হাউস, স্বাস্থ্য সহকারী, তারপরে আপনার হচ্ছে হলো এই ইউনিয়ন পরিষদের নিয়োগ। তো এগুলো কিন্তু আপনি দেখে, দেখে আপনার জেলাটা দেখতে পারেন। অথবা আপনি আরো একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি পিসি বা কম্পিউটার, মোবাইল যেটাই আপনার কাছে থাকুক, আপনি কিন্তু আপনার জেলার যে নিয়োগটা আপনি কিন্তু লিখতে পারেন যে আপনার জেলা যদি হয় রংপুর, আপনি কিন্তু লিখতে পারেন যে রংপুর জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি, রংপুর সিভিল সার্জন নিয়োগ বিজ্ঞপ্তি। কারণ একই সঙ্গে বর্তমানে বাংলাদেশের প্রায় 25টা জেলাতে কিন্তু সিভিল সার্জন এবং জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। ঠিক আছে? ওই জন্য আমি বললাম যে এটা কিন্তু আপনার বাংলাদেশের প্রায় জেলাতেই, অর্থাৎ 25 থেকে 30টা জেলা আমার নিজেই জানা আছে। যেমন রংপুর, কুড়িগ্রাম, তারপরে আপনার হচ্ছে হলো আহ, আহ, এদিকে হচ্ছে জয়পুরহাট, নীলফামারী, তারপরে আপনার নারায়ণগঞ্জ, ঢাকা, সাভার, কক্সবাজার, খাগড়াছড়ি, নেত্রকোনা, বরিশাল, ভোলা। তো এই যে জেলাগুলোর নাম বললাম, এছাড়াও আমার কিন্তু এতগুলো স্মরণ নাই। তো এছাড়াও কিন্তু মিনিমাম 25টা জেলাতে কিন্তু সিভিল সার্জন এবং জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। তো আপনারা কিন্তু আমার ভিডিওতে দেখতে পারবেন এবং আপনি যদি আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে যদি আপনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটা উল্লেখ করে বলেন, তবু কিন্তু আমি আপনাকে উত্তরটা দেওয়ার ট্রাই করব। ঠিক আছে? অবশ্যই উত্তরটা আমি দেবো আর কি। আমি কমেন্টে রিপ্লাই দেই। তো আপনি কিন্তু দেখবেন। তো এখানে কি, কি পদগুলো আপনার আবেদনের জন্য যোগ্যতা থাকে আমি কিন্তু একটু বলে দেব। তো কি, কি প্রশাসনিক জেলা প্রশাসকের নিয়োগগুলো কি পদে হয়, গ্রেড কিভাবে হয় এবং আবেদনের যোগ্যতা কি হয় এটা আপনারা এখান থেকে আগে দেখে নেন। তারপরে আপনি আপনার জেলাটা দেখেন। তো পদের নাম এখান থেকে আমি দেখতে পারতেছি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, অর্থাৎ ইউনিয়ন পরিষদের যে সচিব আছে আর কি। তো তাদের যে পদটা আছে মনে করেন এইখানে হচ্ছে 7টা পদ। তো 7টা ইউনিয়নের জন্য শূন্য পদ আছে। 7টা ইউনিয়ন পদে। তো আপনার জেলাতে কিন্তু বেশি হয়, কম বেশি হয়। তো কোনো, কোনো জেলায় 20 জন, কোনো, কোনো জেলায় 30 জন। যেখানে যেমন লাগে সেখানে সেমন। তো এটা হচ্ছে বেতন গ্রেড কিন্তু 2000 যতগুলো আছে বাংলাদেশের যতগুলো জেলা প্রশাসক নিয়োগ আছে সবগুলোতে কিন্তু বেতন স্কেল 2015 অনুযায়ী। তো দেখতেই পারতেছেন এখানে 10,000 থেকে 24,000 টাকা কিন্তু বেতন স্কেল। তারপরে এখানে দেখবো আমরা জাতীয় বেতন স্কেল হচ্ছে কত 2015 অনুযায়ী গ্রেড হলো 14তম। 14তম গ্রেডে কিন্তু এটা আপনাকে আপনার বেতন ধরা হবে চাকরি হলে। তো পদসংখ্যা হচ্ছে 60টি। তো এটা হচ্ছে আপনার জেলাতে কম বেশি হতে পারে। তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় সিজিপিএ বা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ এটা আমরা পুরোটাই দেখে নেই। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো আরেকটা আমি কথা বলি নাই এখান থেকে, বিশেষ করে কম্পিউটার অপারেটর, বিশেষ করে সকল চাকরির ক্ষেত্রেই আমি কিন্তু পরীক্ষার আগে শর্ট সিলেবাস আপলোড করি পিডিএফ আকারে। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নগুলি কমন আসে। তার কারণ আমি কিন্তু বিগত সালের প্রশ্নগুলো খুঁজে, খুঁজে কমন যে প্রশ্নগুলো আসে ওগুলো নিয়ে আমি একটা পিডিএফ বানাই। পিডিএফ বানানোর পর আমি আপলোড করি। তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটাকে। দেন আপনি কিন্তু পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনি পাবেন। যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও পাবেন, পাশাপাশি আপনি শর্ট সিলেবাস এবং কমন সিলেবাস এবং বিগত সালের প্রশ্ন পাবেন। প্রাইমারি স্কুলের শিক্ষক নিবন্ধন সম্পর্কে পাবেন, 19তম শিক্ষক নিবন্ধন, সকল কিছুই কিন্তু আমার চ্যানেলে পাবেন। তো হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর 9,300 থেকে 22,000 টাকা বেতন স্কেল, 2015 বেতন অনুযায়ী 16তম গ্রেড। তো এটা হচ্ছে 14তম, এটা হলো 16তম। তো এটা হচ্ছে হলো আপনার ইউনিয়ন পরিষদের আছে না কাম কম্পিউটার অপারেটর যারা আর কি, তাদের জন্য এটা। এটা হচ্ছে পদের সংখ্যা 5 জন। তো কোনো স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে যদি 20টা শব্দ থাকতে নিয়ে আসতে পারেন আপনি, দেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে বিষয়টা হচ্ছে হলো সকল জেলার জন্য এইরকম। তো আপনি আপনার জেলাটা দেখার জন্য কি করবেন, কমেন্ট বক্সে আপনি আপনার জেলাটা লিখবেন, আমি কিন্তু উত্তর দেব। তো এখানে দেখবো আমরা, এটা হচ্ছে গাইবান্ধা জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ সমূহের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের শূন্য পদে ও স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য কেবল গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্ন বর্ণিত সত্ত্বে অনলাইনে dcgaibandha.com.bd অর্থাৎ এই ওয়েবসাইটে আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে। তো অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স 4/9/2025 তারিখে অবশ্যই 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য না। নিয়োগের ক্ষেত্রে 23 জুলাই 2024 তারিখের প্রজ্ঞাপনের আদেশ মোতাবেক মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের সহ সরকার নির্ধারিত কোটা অনুসরণ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি শূন্য পদসমূহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারী নিয়োগ ও চাকরি শর্তাবলী বিধিমালা 2011 অনুসরণ করা হবে। এতদ্ ব্যতীত নিয়োগের সংক্রান্ত বিদ্যমান যাবতীয় বিধিবিধান এবং পরবর্তী এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে। তো আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার অবশ্যই ওটা সার্টিফিকেটটা উল্লেখ করতে হবে এখানে। তো নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি অনুসরণ লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। আগামী 4/8/2025 তারিখ সকাল 9টা হতে 4/9/2025 তারিখ বিকাল 4টা পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে কোনো আবেদন করা যাবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজাদির মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তো এখানে হচ্ছে হলো আপনার যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে কিন্তু এটা এই ঠিকানায় আপনাকে কিন্তু কী করতে হবে, আবেদনটা কিন্তু অনলাইনে করতে হবে, ডাকযোগে কিন্তু আবেদন হবে না। তো 4 তারিখ থেকে শুরু হবে এবং 4 তারিখে ওই মাসের শেষ হবে। তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজাদির মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত কপি দাখিল করতে হবে। ঠিক আছে? তো এখান থেকে কি লাগবে সেগুলো দেওয়া আছে। আপনি যদি ইউনিয়নের হন তাহলে ইউনিয়ন, আবার যদি আপনি মেয়র, চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ যদি হন ইউনিয়ন পরিষদ, এবং আপনি যদি পৌরসভার হন তাহলে মেয়রের আপনার সনদের অনুলিপি লাগবে। শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি লাগবে। তারপর চাকরি প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ অনাপত্তি লাগবে। ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন এগুলো লাগবে। প্রথম শ্রেণীর গেজেটের হচ্ছে আপনার কি লাগবে, কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের লাগবে আপনার। মুক্তিযুদ্ধ এবং শহীদ মুক্তিযোদ্ধার কোটার যে সর্বশেষ যে নিয়মানুযায়ী কোটা আছে সেই কোটা অনুসরণ করা হবে। তো নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর পূর্ব কার্যকলাপ যথাযোগ্য এজেন্সির মাধ্যমে তদন্ত করা হবে। তো প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা সদুপায় অবলম্বন করলে আবেদন নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশী নাগরিক না হন কিংবা বাংলাদেশী নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্বল্পজড়িত অভিযোগ দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। তো এগুলো আমরা দেখলাম। এখানে পাতা 2 নম্বরে আছে কিভাবে আপনি আবেদন করবেন। এখান থেকে কিন্তু আবেদনের বিষয়টা আপনি বলতে পারবেন। dcgaibandha@teletalk.com.bd। তো যারা গাইবান্ধার আছেন তারা কিন্তু আবেদনটা করতে পারবেন। কিভাবে আবেদন করবেন আমি বলে নেই। আপনি কিন্তু ঘরে বসে থেকেই আপনি আবেদনটা করতে পারবেন, একটা দারুণ সুযোগ। তো ঘরে বসে থেকে আবেদন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে কিন্তু 4 তারিখের পরে, আজকে 3 তারিখ, আগামীকাল থেকে শুরু হবে। আগামীকালের মধ্যে আপনি আপনার আমি একটা নাম্বার দেই, 01758300312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন। ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপে 01758300312 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে আপনার যে পার্সোনাল যে ডকুমেন্টগুলো আছে, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, বয়স, তারপর আপনার এনআইডি কার্ড অথবা আপনার জন্ম সনদ, তারপর আপনার হচ্ছে মোবাইল নাম্বার একটা, তারপরে আপনার তারপরে আপনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যে এসএসসি বা এইচএসসি যে আপনার হচ্ছে রোল নাম্বার
তারপরে আপনার হচ্ছে রেজাল্ট, তারপরে আপনি মানবিক থেকে পড়ছেন না আপনি হচ্ছে সায়েন্স থেকে পড়ছেন, এগুলো আপনি সুন্দরভাবে দিবেন। দেওয়ার পরে একটা ছবি আপনি তুলে দিবেন এবং একটা স্বাক্ষর আপনি কাগজে, সাদা কাগজে লিখে আপনি ছবি তুলে দিবেন। আপনি কিন্তু ঘরে বসেই আপনি আমার কাছ থেকে অনলাইনে আবেদনটা করে নিতে পারবেন, ঠিক আছে? তো যদি ট্রাস্টেড হয় সেটা আপনার বিষয়। তো আমি কিন্তু প্রতিটা আমার চ্যানেল দেখলে বুঝতে পারবেন। তো ওখান থেকে অনলাইনে আবেদনের পুরনো আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ৪/৮/২০২৫ ৯ তারিখে। এখানে অনলাইনে আবেদনের সময় এটা। তো এখানে আবেদনের জমাদানের শেষ তারিখ হলো, তো দেখছি আমরা। তো ৭২ ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা জমা করতে হবে। তো অনলাইনে আবেদনের প্রার্থীদের ওই যে যেগুলো আমি বললাম ৩০০/৮০ পিক্সেল, ৩০০/৮০, যাদের বাসায় পিসি বা ল্যাপটপ আছে তারা কিন্তু নিজেই ঘরে বসে আবেদন করতে পারবেন। এই যে আপনি districtgaibandhateli.com.bd এই ওয়েবসাইটে ঢোকার পরে পার্সোনাল ডকুমেন্টগুলো দেওয়ার পর ৩০০/৮০ পিক্সেলের ছবিগুলো নিয়ে আপনি কিন্তু কি করবেন, ছবিটা সাবমিট করবেন। যে স্বাক্ষরটা ৩০০/৮০ পিক্সেলে নেবেন এবং ৩০০/৩০০ পিক্সেলে আপনার ইমেজের ছবিটা আপনি নিয়ে করবেন। তো এখানে দেখেন ভুল করছে কিন্তু, এই দেখেন, দেখছেন ভুল করছে, গাইবান্ধার ডিসি অফিস ভুল করছে। এই যে এটা হচ্ছে আপনার হবে ৩০০/৩০০ পিক্সেল হবে, ৩০০/৩০০ পিক্সেল হবে এটা। হ্যাঁ, এটা কিন্তু ভুল করছে। দারুণ একটা জিনিস দেখলাম তো। আচ্ছা দেখি যদি ওই গাইবান্ধা ডিসি অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি, ওনাদেরকে বলবো আমি এটা ৩০০/৩০০ পিক্সেল হবে। তো যারা আবেদন করেন তারাই শুধু এটা ভুলটা বুঝতে পারবেন, যাদের কম্পিউটার আছে বা যারা আবেদন করেন। তো ৩০০/৩০০ পিক্সেল এবং ৩০০/৮০ পিক্সেলের আপনার স্বাক্ষরটা স্ক্যান করে কি করতে হবে, দিতে হবে। এই যে এটা স্বাক্ষর ঠিকই আছে, স্বাক্ষর ৩০০/৩৮০, কিন্তু ছবির দৈর্ঘ্য হচ্ছে ৩০০/৩০০, এই জায়গায় ৩০০/৩০০ হয়তো। আচ্ছা হোক। তো অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য দিয়ে যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত করতে হবে। তো এসএমএস প্রেরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান এবং অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে সাবমিট করে দিতে হবে। তো এখানে পেমেন্টটা কত টাকা আমরা একটু দেখে নেই। তো এখানে ২টি এসএমএস এর মাধ্যমে আবেদন করতে হবে। তো এখান থেকে কি বিষয়টা, টাকাটা একটু দেখে নেই। তো আপনার হচ্ছে ১১২ টাকা সাবমিট করার পর ৭২ টাকা, মানে ১১২ টাকা আপনার হচ্ছে পেমেন্ট ফি। তো এবং যারা হচ্ছে হলো শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী, এই ৩টা যারা আরকি, এই ৩টা সমস্যা যাদের, সমস্যা বলতে কি এটা ঠিক বলা ঠিক না। তো এইরকম যারা আছেন শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী নাগরিকদের জন্য আপনার হচ্ছে ৫৬ টাকা পেমেন্ট করতে হবে এবং যারা স্বাভাবিক তাদের জন্য ১১২ টাকা। তো ১১২ টাকা এবং ৫ টাকা দুইটা এসএমএস এর জন্য কাটে নেয়। মনে করেন ১১৭ টাকা, আর এটাতে আপনার ৫৬ টাকার সঙ্গে আরো ৫ টাকা যোগ হয়। তো এইভাবে আপনি কিন্তু পেমেন্টটা করবেন। পেমেন্টটা আপনি এই যে কিভাবে করবেন বলে দিই। এখান থেকে ডিসি গাইবান্ধা স্পেস আপনার যে আবেদনের ইউজার আইডি আছে সেই ইউজার আইডি দিয়ে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। তো আবেদন পেমেন্ট করার পর একটা পিন নাম্বার আসবে, ওই পিন নাম্বারটা দিয়ে আপনি আবার নিশ্চিত করবেন। তারপরে কিন্তু আপনার আবেদনটা কমপ্লিট হবে। এরপরে আপনাকে যখন পরীক্ষার সময় হবে তখন কিন্তু আপনাকে ডাকা হবে। সো ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।